সেটা জুলাই গণঅভ্যুত্থান মনে করে দিয়ে গেছে যে রাষ্ট্রের মালিক জনগণ এবং রাষ্ট্র কীভাবে চলবে এটা জনগণ নির্ধারণ করবে। একটা সরকারের চরম নিপীড়নের মধ্যে ছিল একটা জনগোষ্ঠী এবং একটা কোটার আন্দোলন থেকে লোকজনের যেহেতু দেয়ালে পিঠ থেকে গিয়েছিল তারা এসছিল এক দফাতে যেই সরকারের পতন ঘটাতে হবে। এখন সরকারও করছে দেয়াল লিখন, যেগুলো ভুয়া, কারণ মানুষ ক্ষমতার কাছ থেকে আকাঙ্ক্ষা দেখতে চায় না যে আপনি শ্রমিকদের জন্য কি করছেন, আপনি নারীদের জন্য কি করছেন, আপনি ধর্মীয় সংখ্যালঘুর জন্য কি করছেন, আপনি জাতিগত সংখ্যালঘুর জন্য কি করছেন। প্রত্যেকটা রাজনৈতিক দল যারা হয়তো আন্দোলনের মধ্যে ছিল, পেছন থেকে ছিল, সামনে ছিল না, কিন্তু তারা নিজ নিজ আকাঙ্ক্ষা নিয়ে সরে গেল। পতন ঘটানো খুব কঠিন স্বৈরাচারের, কিন্তু আবার পতন ঘটানো তার চেয়ে বেশি কঠিন। সরকারের একটা মুশকিল হচ্ছে যে তাদের কোনো দিক নির্দেশনা, তারা যেমন আমার মনে হচ্ছে তারা কোনো দিক নির্দেশনার মধ্যে নেই। এই সময় তারা যা যা আদায় করতে চায়, তারা যে গণ অভ্যুত্থানের মালিক, সেই মালিকানা প্রতিষ্ঠা করতে পারলে তাহলে সে কিছু পাবে। এই যে পাওয়ার যে বাসনা, উদগ্র বাসনা, এই বাসনা তাদের পেয়ে বসেছে, কারণ তাদেরকে ইলেকশনের আগে সব পেতে হবে। ফলে যত ইলেকশন কাছে আসবে তত তাদের উগ্রতা আমরা দেখব। আমি দেখি মুক্তিযুদ্ধ মধ্যে দিয়ে যে রাষ্ট্র কায়েম করে সেটা পারিনি বলে এই ঘটনাগুলো ঘটেছে। আমি বলি এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধেরই স্বপ্ন ভুলুণ্ঠিত হওয়ার ফল। জুলাই অভ্যুত্থানের বছর পূর্ণ হলো। আমাদের অঞ্চলের অন্যতম বড় একটা অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হওয়ার সময়ে আমরা আমাদের নিয়মিত আয়োজন বাইনারির বাইরে পডকাস্ট সিরিজে আজকে আলাপ করব প্রথম আলোর নির্বাহী সম্পাদক কবি সাজ্জাদ শরীফের সাথে। ভাই, আপনাকে অনেক শুভেচ্ছা জানাই পোস্টে। আপনাকে শুভেচ্ছা। আপনার সাথে আসলে অনেক আলাপ করার জায়গা আছে, কিন্তু আমরা আজকে খুবই ছোট পরিসরে অল্প কয়টা বিষয় অন্তত আপনার কাছ থেকে জেনে নেওয়ার সুযোগ পাইছি, যেহেতু একটু কথা বলে নিতেছি আর কি। যে ধরেন এই অভ্যুত্থানটার যে এত বড় একটা ঘটনা এবং সবগুলা পক্ষ এসে একটা পয়েন্টে এসে দাঁড়াইলো, তো 1 বছরের মাথায় আপনিও এটা লিখতেছিলেন যে ধরেন এত বিরাট জন আকাঙ্ক্ষার অভ্যুত্থানের 1 বছরের পরে আমরা যখন একটু খাতা কলম নিয়ে হিসাব করতে বসি, একটা তো আসছে যে ওই ঐক্যের জায়গাটা আমরা কতটুকু ধরে রাখতে পারছি, আর যে আকাঙ্ক্ষাটার কথা বলা হয় এটা কি পুরোই বায়বীয় নাকি এটার আসলে একটা চিত্রায়ন আছে? ভাই, এইটা দিয়ে শুরু করি। দেখেন, একটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের যদি মূল মর্ম বলি, সেই মর্মটা আমি দেখি এটা যে রাষ্ট্রের মালিকানা যে জনগণের, এটা যে রাষ্ট্র ভুলে যায় এবং সরকারগুলো ভুলে যায়, সেটা জুলাই গণ অভ্যুত্থান মনে করে দিয়ে গেছে যে রাষ্ট্রের মালিক জনগণ এবং রাষ্ট্র কীভাবে চলবে এটা জনগণ নির্ধারণ করবে। সেখানে কারণ সে রাষ্ট্রটা প্রতিষ্ঠা করেছে নাগরিক হিসেবে এবং রাষ্ট্রের কাছে তার নিজের যে সার্বভৌমত্ব সে দিয়েছে প্রত্যেকটা ব্যক্তি হিসেবে, একটা সমষ্টি হিসেবে, যারা আবার সে অধীনস্থ হয়েছে একটা সংবিধান রচনা করে, এই কারণে যে রাষ্ট্রটা তার আকাঙ্ক্ষা পূর্ণ করবে। তো মুক্তিযুদ্ধ তো একটা বড় ঘটনা, জনযুদ্ধ আমরা বলি। জনযুদ্ধ কেন বলি? ওইখানে কৃষক শ্রমিক থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের লোক লড়াই করেছে এবং রাষ্ট্র স্থাপন করেছে। কিন্তু প্রত্যেকটা সরকার সেটা ভুলে গেছে, কারণ এটার জন্য খুব বড় কিছু আমাদের দরকার নেই, কতগুলো জিনিস দেখলেই হবে। যেমন ধরেন অনেকগুলো আইন যেগুলো নাকি ব্রিটিশরা করেছিল উপনিবেশী আইন হিসেবে প্রজাদের শাসন করার জন্য, অধিকাংশ আইন বাতিল হয় নাই। তার মানে আমাদের সরকারগুলো অ্যাকচুয়ালি জনগণকে উপনিবেশের প্রজা হিসেবেই দেখেন, এই আইনগুলো তো বাদ হয়ে যাওয়ার কথা ছিল। তো উদাহরণ দিয়ে বললাম, তো জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে আমরা দেখলাম যে এই যে একটা সরকার এটাকে মুছে দিতে চেয়েছে যে নাগরিকরা মালিক, ওইটার বিরুদ্ধে নাগরিকরা রুখে দাঁড়িয়েছে। এটা হচ্ছে তাহলে কি হলো? কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে জুলাই গণ অভ্যুত্থান যখন হয়েছে কত রূপকল্প সামনে রেখে হয়নি যে আমরা এরকম রাষ্ট্র যে এরকম সরকার চাই। একটা সরকারের চরম নিপীড়নের মধ্যে ছিল একটা জনগোষ্ঠী এবং একটা কোটার আন্দোলন থেকে লোকজনের যেহেতু দেয়ালে পিঠ থেকে গিয়েছিল তারা এসছিল এক দফাতে যেই সরকারের পতন ঘটাতে হবে। ফলে এরপরে রাষ্ট্র কীভাবে চলবে, সরকার কীভাবে চলবে, সেই চিন্তা তাদের ছিল না। কিন্তু এটা যেমন ছিল না, এটা যেমন সত্যি, আবার এটাও সত্যি যে যদি আমরা এখান থেকে পাঠ করি তাহলে কি, যে সরকারের পতন চেয়েছে সেই সরকার যেভাবে রাষ্ট্র চালিয়েছে, যেভাবে সরকার চালিয়েছে, লোকজন চেয়েছে তার বিপরীতভাবে চলবে। এটা যদি বলি তার মানে হচ্ছে যে মালিকানা থেকে সরিয়ে দিয়েছিল, সেই জায়গাটা ফেরত আসবে। এবং আমরা দেখেছি অভ্যুত্থানের পরে প্রথম কয়েক মাস অন্তত পক্ষে ব্যাপক আলোচনা হয়েছে, এখনও চলছে নানা আলোচনা। এই আলোচনার মধ্যে নাগরিক আকাঙ্ক্ষাগুলো এবং দেয়াল লিখনের মধ্যে আমরা দেখেছি যে মানুষ কি চায়। এখন সরকারও করছে দেয়াল লিখন, যেগুলো ভুয়া, কারণ মানুষ ক্ষমতার কাছ থেকে আকাঙ্ক্ষা দেখতে চায় না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেটা করে সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা।
উপরে যে আছে সে কি আকাঙ্ক্ষা লিখলো সেটা দিয়ে জনগণের ভাগ্য নির্ধারিত হয় না, জনগণ সেটার মধ্যে সঙ্গে একাত্মবোধ করে না। যাই হোক, এগুলো তো একটা জিনিস, এই হচ্ছে ব্যাপার। তো ফলে জুলাই গণ অভ্যুত্থান আমি বলবো যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেই মালিকানা মানুষ প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেটা যে হয়নি, সেটা 90-এর মধ্যে দিয়ে একবার আমরা দেখেছি মানুষ ফুঁসে দাঁড়িয়েছিল, আর আমরা দেখলাম এই 24-এ আরও বড় আকারে দেখলাম, কারণ মুক্তিযুদ্ধের পর এত বড় ঘটনা ঘটেনি। এই এখন যদি বলেন আকাঙ্ক্ষাগুলো কি বাস্তবায়িত, কতটুকু আমরা কি দেখতে পাচ্ছি? সেই আকাঙ্ক্ষা, যতগুলো আকাঙ্ক্ষা এসছে সেটা একদিনে বাস্তবায়িত হবে না, সেটা ঠিক। কিন্তু আমরা দেখেছি একটা দুর্বল, প্রায় ব্যর্থ সরকার, বা কখনো কখনো বলবো পক্ষপাতপূর্ণ সরকার, যারা জুলাই আন্দোলনের মধ্যে নিজেদের, ধরেন জুলাই আন্দোলনের মধ্যে একটা মাদ্রাসা পড়ুয়া ছেলের সঙ্গে একটা ধরুন বস্ত্র শ্রমিকও ছিল, আবার একটা ইংরেজি মাধ্যমে স্কুলে পড়া ছেলে মেয়েও ছিল, একটা টপস জিন্স পরে একটা ছেলের সঙ্গে একটা জব্বা পরা ছেলে ছিল, এ তো ছিল। তখন সবাই এসছে। এখন আপনি ভাবুন, আমরা যখন সাধারণভাবে দেখি তখন একটা মাদ্রাসা পড়ুয়া ছেলের সঙ্গে একটা হয়তো সাধারণ ধর্ম, একটা সাধারণ ছেলেকে আমি তফাৎ করে দেখি, আমরা একটা গোষ্ঠী হিসেবে দেখি, বর্গ হিসেবে দেখি, আলাদা করে দেখি। কিন্তু ধরুন ওই মাদ্রাসা পড়ুয়া সন্তানটার যে মা, যিনি হয়তো বুয়ার কাজ করেন একটা বাড়িতে, তার যে যন্ত্রণা, আর একটা হয়তো অন্য জায়গায় একটা গার্মেন্টস শ্রমিক তার ছেলেকে পড়াচ্ছে, তারপরে তার ছেলেকে হয়তো গ্রামে রেখে আসতে হয়েছে। মা আর ছেলের যে অচ্ছেদ্য বন্ধন, সেটাকে স্যাক্রিফাইস করে তাকে আসতে হয়েছে ওই ছেলের জন্য, তার যে বেদনা, ওই মাদ্রাসা পড়ুয়ার মা আর এই কারণে তাদের যন্ত্রণা তো এক। জুলাই গণ অভ্যুত্থানে সেই যন্ত্রণায় তারা একত্র হয়েছেন, যারা একত্র হয়েছেন। জুলাই অভ্যুত্থান হয়ে গেছে, এখন মাদ্রাসা পড়ুয়া আর ওই সন্তান আলাদা হয়ে গেছে। আমরা তখন গভীর যন্ত্রণার থেকে উপরের দিকে আমরা চলে এসেছি, আমরা ওইটার দিকে আর তাকাই নাই। যার জন্য আপনি দেখবেন যে ধরুন জুলাই গণ অভ্যুত্থানে আপনি দেখবেন সবচেয়ে বেশি মারা গেছে কারা? শ্রমজীবীরা। আমরা নিজের একটা রিপোর্ট করেছি, শ্রমিকদের অবস্থা কি, রাস্তার মধ্যে দাবি করতে এসছে, মার খেয়েছে। আবার আপনি কোনো কোনো আন্দোলনে দেখবেন কোনো কোনো গোষ্ঠী, যাদের মধ্যে আপনি বুঝতে পারবেন যে তাদের মধ্যে একটা রক্ষণশীল একটা চিন্তা কাজ করছে, যারা মেয়েদের ঘরে ফেরত পাঠিয়ে দিতে চায়, যারা ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুদের অধিকার চায় না, তাদের দেখা যাবে সরকার আবার আন্দোলন করতে দিচ্ছে, সমাবেশ করতে দিচ্ছে এবং কখনো কখনো পানীয় সরবরাহ করছে। ফলে একটা পক্ষপাত দেখা যায়। ফলে আমরা দেখেছি যে যারা আন্দোলনের মধ্যে ছিল, আমি 4টা ইসের কথা বলি, যে সব সময় যে আপনি শ্রমিকদের জন্য কি করছেন, আপনি নারীদের জন্য কি করছেন, আপনি ধর্মীয় সংখ্যালঘুর জন্য কি করছেন, আপনি জাতিগত সংখ্যালঘুর জন্য কি করছেন, এটা দিয়ে, এটা আমি বলি নির্ণায়ক, এটা দিয়ে মানদণ্ড, এটা দিয়ে আপনি বুঝবেন আমার সমাজ গণতন্ত্রের পথে, মানুষের আকাঙ্ক্ষা পূরণের পথে কতটুকু এগিয়ে গেল, এগিয়ে গেল না। এই জায়গায় ঘোরতরভাবে আমাদের ব্যত্যয় ঘটেছে। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, দেয়ালে দেয়ালে মানুষের যে কথা দেখেছি সেখান থেকে, ফলে মেয়েরা ঘরে ফেরত গেছে, মেয়েদের প্রান্তিক করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। যারা লাঞ্ছিত করেছে তাদের ব্যাপারে সরকার কোনো শক্ত অবস্থান নেয়নি। শ্রমিকদের পেটানো হয়েছে, জাতিগত সংখ্যালঘুদের পেটানো হয়েছে, এগুলো হয়েছে। আর বৃহত্তরভাবে যদি জনগণের কথা বলি, আমরা দেখব যে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা হয়তো আন্দোলনের মধ্যে ছিল, পেছন থেকে ছিল, সামনে ছিল না, কিন্তু তারা নিজ নিজ আকাঙ্ক্ষা নিয়ে সরে গেল। এবং যারা এখানে বিভিন্ন গোষ্ঠী, বিশেষ করে যে গোষ্ঠীগুলা গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে কাজ করতে চায় না, এর বাইরে থেকে কাজ করতে চায়, তারা যখন নাকি একটা গণতান্ত্রিক সরকার আসে, আসার আগে এই অন্তর্বর্তী সময়ে তারা বুঝছে যে এটাই হচ্ছে আমাদের সময়। ফলে তারা বেশি কণ্ঠস্বর উঁচু করছে এবং তারা বেশি জায়গা পাচ্ছে। ফলে নাগরিকদের সাধারণ আকাঙ্ক্ষাগুলো চাপা পড়ে যাচ্ছে তার তলায়। আমি মনে করি এটা হচ্ছে সবচেয়ে অ্যালার্মিং। হ্যাঁ, তো এইটাই একটা ব্যাপার যে আমাদের এখন যেটা হচ্ছে, এটা আবার কি করা যাবে সেটা আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি সবসময় বলি যে নিজের জীবনের মাপে ইতিহাসকে বিচার করা চলে না, ইতিহাসের মাপে জীবনকে বিচার করতে হয়। ফলে জুলাই গণ অভ্যুত্থান যে ঘটনাটা ঘটিয়েছে, এটার আগে হয়তো আবার আমরা হয়তো জুলাইয়ের পিছনে ফিরে যেতে পারবো না। ফলে জুলাই কতগুলো জিনিস তো করেছে, ওই মাদ্রাসা পুরো ছেলেটার সঙ্গে তো ওই জায়গায় বেদনাতে একত্র করেছে। এই একত্রের যে একত্র হইলে যে কি হতে পারে, একত্র হলে মানুষ, সেটা দেখেছে, এটা থাকবে। আর একটা হচ্ছে একটা প্রজন্ম যারা নাকি আমরা মনে করেছিলাম যে এরা রাজনীতির বাইরে পড়ে গেছে, এদের যে একটা রক্তের অক্ষরে আগুনের মধ্যে তাদের যে অভিষেক হয়েছে নতুন বাংলাদেশের একটা স্বপ্নের মধ্যে, সেটা তো তারা তো বড় হবে, রাষ্ট্রের দায়িত্ব একটা নেবে। আমি সেই তরুণরা কখন দায়িত্ব নেয়, তারা কী হবে, কী করে, সেটার অপেক্ষায় আছি। ফলে জুলাই গণ অভ্যুত্থান ফিউটাল হয়ে গেছে, হাসিনার পতন ইটসেলফ একটা বড়, এটা নিজেই একটা বড় ঘটনা। কিন্তু এই বড় ঘটনার পরে আরও যে বড় ঘটনা, আমি সবসময় বলি যে পতন ঘটানো খুব কঠিন স্বৈরাচারের, কিন্তু আবার পত্তন ঘটানো তার চেয়ে বেশি কঠিন একটা নতুন কিছুর। সেই পত্তন ঘটানোর পথে আমাদের এখন অনেক বাধা আছে, কিন্তু আমাদের এটার জন্য জনগণের ঐক্য কোন কোন জায়গা আছে সেগুলো আমাদের আবার নতুন করে, আমি মনে করি এগুলো নিয়ে কথা বলা দরকার, এগুলো নিয়ে লড়াই করা দরকার, এগুলো নিয়ে আমাদের সবাইকে সজাগ থাকা দরকার। আমাদের যতটা আমরা ঐক্য তৈরি করতে পারি সেই ঐক্য রচনার দিকে যারা নাকি এগুলো নিয়ে কাজ করেন, রাজনৈতিক নেতা,
বা যারা কথা বলেন, বুদ্ধিজীবী, বন্য যারা আছেন, নাগরিক সমাজ, তাদের কাজ করতে হবে। আপনার এই পত্তনের কথাটা থেকে যদি আসি, যে ধরেন জুলাই অভ্যুত্থানের পরে যে সরকারটা প্রতিষ্ঠা হইলো, আমরা দেখলাম বেশ কয়েকটা সংস্কার কমিশন হলো, এবং সংস্কার কমিশনগুলা ওই যে আপনি যেরকম নারী সংস্কার কমিশন নিয়ে যে ইয়াগুলো হলো সেটা নিয়ে তো আপনি একটু করে ধরলেনই, অন্যান্য সংস্কার কমিশনগুলো বেশ ভালো ভালো প্রতিবেদন হাজির করলো, এমন অনেক আনকরা সব তথ্য আসলো যেটা মানে আমরা জানতাম না। আমি যদি, এবং আবার ধরেন এখন ঐক্যমত কমিশন, এবং সেখানে প্রতিদিনের আমরা এক ধরনের টানাটানি দেখতে পাচ্ছি। আমি যদি আপনাকে এই জায়গাটা থেকে জিজ্ঞেস করি যে কি ধরেন এই সামাজিক আকাঙ্ক্ষার প্রশ্নটা তো আমরা বুঝলাম যে এক হচ্ছে যে হাসিনার চলে যেতে একটা বিরাট ঘটনা, আর তারপরে যে ঐক্য তৈরি হওয়া, একজন আরেকজনের বেদনাকে বুঝার এই ধরনের জায়গাগুলো তৈরি হওয়া, এটা বড় জিনিস। এজ এ স্টেট বা সরকারের কাছ থেকে আমরা যদি অল্প কিছু পাই, যতটুকু পাই আর কি, করিয়া না পাই, সেইখানে কতটুকু পাবো, বা ধরেন কিছু কি পাবো এই সংস্কার কমিশনগুলো? না, একটা হচ্ছে অনেক কিছু আমি যত প্রত্যাশা করেছিলাম তত পাইনি, নাগরিক হিসেবে এটা আমি বলতে পারি, এবং খুব পাবো আমি এমন দেখি না। কারণ শেষ পর্যন্ত এই সরকারের একটা মুশকিল হচ্ছে যে তাদের কোনো দিক নির্দেশনা, তারা যেমন আমার মনে হচ্ছে তারা কোনো দিক নির্দেশনার মধ্যে নাই, যে রাজনৈতিক দলগুলো যা বলবে তাই। একটা যে আছে যে একটা প্রোঅ্যাক্টিভ হয়ে, একটা সক্রিয় হয়ে কতগুলো জিনিসকে করে যাওয়া, এবং জন আকাঙ্ক্ষার তো তারা তো দায়িত্ব জনতা বসিয়েছে। এখন মুশকিল হচ্ছে সরকার যেহেতু আন্দোলনের পরপর রাজনৈতিক বিভক্তি চলে এসছে, ফলে যারা একত্রে তাকে বসিয়েছিল তারা বিভক্ত হয়ে যাওয়াতে সরকার হয়ে পড়েছে দুর্বল। ফলে আমি খুব বেশি প্রত্যাশা করি না। তবে এখনও যেমন ধরুন কতগুলো তো হতাশার দিক আছে, যেমন নারী কমিশনের রিপোর্ট, ওটা তো আড়ালে পড়ে গেল। শ্রম কমিশনে বিরাট অনেক ভালো ভালো জিনিস ছিল, সেগুলো সব আড়ালে পড়ে গেল। সেগুলো এই যে পরে ঐকমত্য কমিশনের মধ্যে যেই কমিশনগুলোর রিপোর্ট এসছে, তার বাইরে তো আরও কয়েকটা কমিশন রয়ে গেল। শিক্ষা কমিশন করা হলো, ভেঙে দেওয়া হলো কেন? কারণ একদল, আমি বলবো যে একটা খুবই রক্ষণশীল, প্রতিক্রিয়াশীল একটা গোষ্ঠী আপত্তি করলো যে সব কমিশন হয়েছে, যে কিছু কিছু সদস্য সম্পর্কে, সামিনা লুৎফা সম্পর্কেই, যিনি নিজে আন্দোলনের একটা চেহারা ছিলেন, গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন। তো সরকার যখন নাকি দুটার মধ্যে সামিনা লুৎফা যেই গ্রুপটার মধ্যে ছিলেন, কমিশন ছিলেন, সেটাকে ভেঙে দিয়ে যখন নাকি তাদের কথা শোনা, তখন তো বোঝা যায় সরকার একটা পক্ষপাত তৈরি হয়। তো এগুলোর কারণে প্রত্যাশা অনেক বেশি নেই। এখন আমাদের হচ্ছে গিয়ে যে সংস্কার কমিশন, যে ঐকমত্যে কিছু কিছু গেল, কতগুলো জিনিস সেগুলো নেই। কারণ এখানে তো এক এক পলিটিক্যাল পার্টি, এক এক রাজনৈতিক দল, এনসিপির কতগুলো জায়গায় আপত্তি আছে, কতগুলো জায়গায় আছে, বিএনপির কতগুলো জায়গায়। ফলে এটা এত ছোট একটা দলিল এসে হাজির হচ্ছে, যেই দলিলটা শেষ পর্যন্ত কতটুকু অর্থবহ হবে আমি জানি না। হ্যাঁ, এবং এখন কতগুলো জিনিস হচ্ছে যেগুলো নাকি আমার কাছে খুবই ফিউটাইল লাগে, কতগুলো তর্ক, মানে যে জিনিসগুলো নিয়ে তর্ক হচ্ছে, মনে হচ্ছে এগুলো না হলে পৃথিবীতে বোধহয় পৃথিবীতে কোনো জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। যেগুলো নিয়ে প্রত্যেকটা বাজে তর্ক, কারণ জনগণের ক্ষমতায়নের দিকে কোনো কারোর দৃষ্টি নেই। সবার হচ্ছে সে যেই দলটা ক্ষমতায় যাবে তার ক্ষমতায়নটা কীভাবে হবে, সে কীভাবে করে একটা তার নিজের শক্তি কায়েম করবে, সেই দিকে সবার নজর। ফলে আমি খুব বেশি প্রত্যাশা কিছু করছি না। কিছু কিছু জিনিস হচ্ছে, অনেকে খুশিও আছে যে সংস্কার কমিশন কিছু কিছু, এটুকু তো হতো না, বিচার বিভাগেই করবে, তার নিচে সচিবালয় হবে, এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলছে। বাংলাদেশে অনেক ভালো ভালো কিছু থাকলেও কোনো সরকার যদি কোনো কিছুকে অক্ষম করে দিতে চায়, কোনো প্রতিষ্ঠানকে, সেটা করে দিতে সক্ষম। ফলে সরকারের ক্ষমতা যে কমানোর যে কতগুলো কথা ছিল, সেগুলো তো দলগুলো মানেনি, কিছু কিছু দল। ফলে আমার খুব বেশি প্রত্যাশা নেই। তবে এইটুকুই একটা কথা, যে যেই চাপটা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের পরে, সহসা সেখান থেকে কোনো সরকারের পক্ষে, কোনো রাজনৈতিক ক্ষমতায় গেলে হয়তো ওই দূরত্ব দেখানোর জন্য তাকে আরও অনেক শক্তি সঞ্চয় করতে হবে এখন। ফলে আমি যেটা প্রত্যাশা করব, অন্তত আমার যদি কথা অ্যাজ এ অন্য কিছু হোক না হোক, আমরা যদি অন্ততপক্ষে নির্বাচনটা একটা সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক এবং একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি আমরা করতে পারি পরপর কয়েকটা বছর, এবং সেখানে যদি আমি দেখি যে লোকে যাকে সরকার করতে ছিল, যাকে ফেলতে ছিল, তা করতে পারছে, এটাই যদি অন্ততপক্ষে 4-5টা টার্মে হয়, তাহলে রাষ্ট্রের মধ্যে কিছু ইতিবাচক রূপান্তর হতে পারে। কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ভয় ঢুকতে হবে যে জনগণ চাইলে আমাকে বসাতে পারে, জনগণ চাইলে আমাকে ফেলে দিতে পারে। ওকে, এখানে ভাই ছোট করে এইটাতে একটু প্রশ্নটাকে একটু বড় করে, সেটা হইতেছে যে সংস্কার এবং নির্বাচন, এইটাকে আবার একটা মুখোমুখি দাঁড় করানোর একটা খেলা আছে। কয়েকটা দল, নাম যদি আমরা উল্লেখ না করি, তাদের এমনকি ধরেন আমরা এনসিপির পদযাত্রাতেও দেখছি যে ওরা বলতেছে কি নির্বাচন মুখ্য না, আমরা পদযাত্রা করতেছি, কনসাসনেস নির্মাণ করতেছে। আবার বিএনপির মতো দলগুলা নির্বাচনের কথা বলতেছে। আবার ধরেন নাগরিক সমাজের থেকে ওখানে আমরা এক ধরনের একটা একদিকে হেলে পড়া দেখতেছি যে কিনা নির্বাচনটা হয়ে যাক, আরেকদিকে বলছে না কিছুটা সুযোগ দেওয়া দরকার। ঠিক। তো আলটিমেটলি আপনি কোন দেখেন, আমি যেটা দেখতে পাচ্ছি, আমি মনে করি এটার মধ্যে কতগুলো খুব অদ্ভুত
কি বলবো মানে সারগর্ভহীন কতগুলো বিতর্ক চলছে। আপনি দেখবেন যারা নাকি মনে করছে যে নির্বাচনে তারা ক্ষমতায় চলে আসবে, তারা সংস্কারের দিকে যেতেই চায় না। বিরাট একটাই হচ্ছে যে যতটুকু কম সংস্কার করে যাওয়া যাদের মধ্যেই। আর যারা বুঝতে পারছে যে তাদের নির্বাচনটা হলে তাদের যাওয়ার সম্ভাবনা নেই, তারা সংস্কারের কথাটা বলছে, এবং তারা কতটুকু চাই সেটা জানি না, কারণ তারা এখনও পর্যন্ত তাদের দলীয় ইশতেহার ঘোষণা করেনি। যখন রাস্তার মধ্যে যখন বড় বড় ঘটনাগুলো ঘটেছে, মেয়ে বা যে কোনো বড় বড় ইস্যুতে, তারা ওইখানে তাদের নিজেদের অবস্থান ঘোষণা করেনি। এমনকি কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে একই দলের মধ্যে কেউ একটা ঘটনার পক্ষে এবং আরেকটা কেউ আবার একটা বিপক্ষ অবস্থান নিয়েছে। ফলে এই যে একটা হযবরল অবস্থা, ফলে বোঝা যাচ্ছে কে কতটা আন্তরিক, এটা নিয়ে বড় সংশয় আছে। ফলে এই তর্কের মধ্যে, রাজনৈতিক দলগুলো তর্কের মধ্যে আমি আন্তরিকতার অভাব দেখছি, সত্য কথা। যারা সংস্কার নিয়ে কথা বলছে তাদের মধ্যে আমি আন্তরিকতার অভাব দেখছি, যারা নির্বাচন নিয়ে কথা বলছে তাদের মধ্যে আন্তরিকতার অভাব দেখছি। এই জন্য আমার মনে হয় যে যদি আমরা মানে এখন আমার লিস্ট ন্যূনতম চাওয়া হচ্ছে, ন্যূনতম চাওয়া, এর চেয়ে বেশি আমি চাওয়ার মতো কিছু দেখছি না বাস্তবতার মধ্যে এবং সরকারের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে বাবা একটা সুষ্ঠু নির্বাচন দাও। যদিও আমার নিজের মনের মধ্যে গভীর প্রশ্ন রয়ে গেছে যে নির্বাচনটা সুষ্ঠুভাবে করার মতন সক্ষমতা এই সরকারের আছে কিনা। আমরা যদি লক্ষ্য করি, মানে আমাদের এখানে আমরা এই সিরিজে বেশ কয়েকটা আলাপেই এই জিনিসটা আমরা খেয়াল করছি, যে ধরেন আসলে 24-এর গত বছরের জুলাইতে যেই ধরনের নির্মমতা মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে, ছাত্রদের উপরে হয়েছে, এবং ওইটার যে মারাত্মক ডকুমেন্টেশন, আমরা আল জাজিরা, বিবিসি, ড্রিক, ফরেনসিক এক্সপার্টরা যেই ধরনের তথ্যপ্রমাণ হাজির করছে, এটা মনে হয় না ফ্যাসিজমের 200 বছরের ইতিহাসে এত ভালো ডকুমেন্টেশন আমরা খুব একটা দেখি নাই। মানে যে কোনো আদালতেই এটা খুব মানে বিয়ন্ড রিজনেবল দাও, যেখানে আমরা প্রধানমন্ত্রীকে নিজে লিথাল ওয়েপন ব্যবহার করতে দেখতেছি, মন্ত্রীকে দেখতেছি বলতেছে যে একটা মারলে একটা আসে, এই ধরনের প্রমাণগুলো হাজির আছে। কিন্তু তারপরেও যখন ট্রাইব্যুনাল মানে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন আবার এই বিচার প্রক্রিয়াটা শুরু করতেছে, সেখানে আবার কিছু প্রশ্ন উঠতেছে যে এই বিচারটাকে আসলে আমরা পাবো। আবার এই যে ধরনের গায়েবী মামলা, একটা মামলার ভিতরে 200-300 মানুষ, আবার এমন ধরনের অ্যাবসার্ড, যে আমাদের পুরাতন রাজনৈতিক আমলে আমরা যে ধরনের মামলাগুলো দেখি সেটার এক ধরনের প্রবণতাও দেখা যায়। সবকিছু মিলাইয়া এই বিচারের যে আকাঙ্ক্ষা আছে, এইটাতে আমরা কত দূর যেতে পারবো? দেখো, একটা হচ্ছে যে শেখ হাসিনা সরকার এই জুলাই আন্দোলনের সময় যে নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে সেটার কোনো সীমা নাই। এটা একটা অসম্ভব, কারণ একটা সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে তার নাগরিকের বিরুদ্ধে ব্যবহার করছে নক্কারজনকভাবে, নিষ্ঠুরতমভাবে, এটা অসম্ভব ঘটনা। তো এটার তো একটা বিচার হওয়া দরকার। এই যে এত লোক শহীদ হয়েছে, এটাতে আমরা তো এটা হয় না যে আমরা এটা করবো, কারণ এটা নিজেদের, যারা নাকি মারা গেছে তাদের পরিবার, যারা শহীদ হয়েছেন তাদের পরিবার, যারা আহত হয়েছেন, অঙ্গহানি হয়েছে তাদের পরিবার, তারা তো যেভাবে করে সাফার করছেন, তারা যে এই মুক্তির জন্য যেভাবে করে নিজেদের রকাতরে নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন, তাদের তো একটা কনসোলেশনের জায়গা থাকতে হবে। সেটা হওয়া দরকার আছে, বিশেষ করে যারা সত্যি সত্যি অপরাধের সঙ্গে যুক্ত। কিন্তু এটা হওয়া দরকার, এবারে কোনো সন্দেহ নেই। প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে আমরা যেটা দেখতে চাইনি আগের সরকারের সময়, এই ধারাটা, সেই বন্দোবস্তগুলো বহাল। সন্দেহের বশবর্তী হয়ে বা শুধু কান কথার উপরে হত্যা মামলার একটা ঢালাও মামলা দিয়ে লোকগুলোকে গ্রেপ্তার করা হচ্ছে। সেখানে যে লোকগুলো আছে তাদের আপনি কর্মকাণ্ড নিয়ে অনেক প্রশ্ন তুলতে পারেন, কোনো সন্দেহ নেই, আমি বলতে চাচ্ছি না, এখানে অনেক লোকই আছে যাদের কর্মকাণ্ড নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন, তাদের নিয়ে। কিন্তু হত্যা মামলা তো আপনি তাদের দিতে পারেন, তাদেরকে আপনি তাদের অপরাধের জন্য দিবেন। ফলে এই জিনিসটা একটা খুব খারাপ হয়েছে, খুব বাজে হয়েছে, কোনো সন্দেহ নাই। সরকার এদিক থেকে বলছে যে আমরা করব না, আমরা মধ্যবর্তী করে দেবো, কিন্তু যখন নাকি মামলাগুলো যখন আদালতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে সরকার পক্ষ এখানে কোনো রকম এটা নিয়ে আপত্তি করছে না। ফলে সরকার যদি বলে আমাদের কোনো দায় নেই, অন্যরা করছে, সরকার এত ইনোসেন্ট হলে আমাদের চোখে ধুলো দেওয়ার তো কোনো চেষ্টা করে লাভ নেই। এখানে সরকারের অবশ্যই ভূমিকা রাখার ব্যাপার ছিল। এটা হলো 2 নাম্বার জিনিস। 3 নাম্বার হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন এটা আন্তর্জাতিকভাবে কমপ্লায়েন্ট থাকতে হয়, আন্তর্জাতিক যে সমস্ত মানদণ্ডগুলো আছে সেগুলো মেনে করতে হয়। আমি নিজে, তাহলে আমরা যদি আন্তর্জাতিক সম্প্রদায়কে এটার অংশ করতে পারতাম, তাহলে বিশ্ববাসী দেখতো যে আমাদের এই বিচারটা কীভাবে করে হচ্ছে। কিন্তু এখন যেহেতু এটার মধ্যে এমন অনেকগুলো জিনিস রয়ে গেছে, বিধিবিধান, যেটা নিয়ে প্রশ্ন উঠছে, যেটার কারণে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ বা অন্যান্য ওরা যুক্ত হতে পারছে না। আমাদের মধ্যে যেন, আমি বলবো, আমরা যেন বিচার মানে ন্যায় বিচার মানে কিন্তু এখানে কিন্তু প্রতিশোধ নয়, এটা কিন্তু বুঝতে হবে। পৃথিবী অনেক দূরে এগিয়ে গেছে, সভ্যতা অনেক দূরে গেছে। হাসিনার রেজিম যা করেছে তার বিচার হওয়া জরুরি, কিন্তু আমরা প্রতিশোধ নেব না, এটা বুঝতে হবে। আমাদের ন্যায় বিচার করতে হবে, ন্যায্য বিচার করতে হবে। তো ওইখানে এটা যদি আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে করতাম, তাহলে আমি মনে করি যে এটা একটা ভালো জায়গায় যেত, এটার প্রভাবটা অনেক গভীর হতো, এটার গ্রহণযোগ্যতা অনেক ব্যাপক হতো।
আপনার কাছে একটু গণমাধ্যম নিয়ে কথা বলি আপনার সাথে, যে আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতার সাথে আছেন। একটা গত রেজিমের সময়ে বাংলাদেশের সাংবাদিকতার যে ডাউনফল, এটা আপনার চোখের সামনে দেখা। আমরা তো ধরেন এই আজকের দিনে মানে গত বছরের যে সাংবাদিকদের সম্মেলন হচ্ছে, সেখানে কি ধরনের কথাবার্তা হচ্ছে, আগেরগুলো তো ইউ নো এভরিথিং, আপনি সাফার করছেন এগুলোর জন্য। এইটা একটা বাস্তবতা। আবার জুলাই অভ্যুত্থানের পরে মিডিয়াগুলোর এক ধরনের স্বাধীনতা চর্চা আমরা দেখছি, বহু বিচিত্র ধরনের রিপোর্টিং হয়েছে। সেইখানেও আবার হঠাৎ করে নিউজ গায়েব হওয়ার ঘটনা আমরা দেখছি। আবার এটাকে কি বলবো, যে নিউজ তুলে নেওয়ার মতো ঘটনাও ঘটছে। এখন এখানে ভাই আমার প্রশ্নটা দুই জায়গা থেকে, যে এই শাখের করাতের যে জায়গাটা, যে মানে মিডিয়ার ভিতরে এক ধরনের পচন প্রবণতা এবং সেইটার বহাল থেকে যাওয়া, তাদের এক ধরনের চেষ্টা ডমিনেট করা, সেটা তো আছে। আবার স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রেও এই ঝামেলাগুলো রয়ে গেছে। এখানে একটা সাধারণ লোক হিসেবে মানুষ কিভাবে পৃথক করবে? আর আসলে কি স্পেসটাকে আগে থেকে একটু বড় হয়েছে? আমি আপনাকে বলি, এটার অনেকগুলো চেহারা আছে। আপনি দেখবেন যে আমাদের মিডিয়া তো সত্যি বলতে কি আমাদের এখানে সাংবাদিকতা সেভাবে করে দাঁড়াতে পারে নাই বাংলাদেশে। আমাদের একটা দেশের সাংবাদিকতার সীমানা সঙ্গে সেই দেশের গণতন্ত্রের যে সীমানা, তার একটা জটিল সম্পর্ক আছে। আপনি একটা গণতন্ত্রহীনতার মধ্যে যখন থাকেন এবং যখন নাকি একটা নিষ্ঠুরভাবে যখন নাকি ভিন্ন মতকে সাপ্রেস করা হয়, সেখানে গণতন্ত্র, সেখানে একটা সংবাদ মাধ্যমের পক্ষে চলা খুব কঠিন। এবং এর আমরা ফলাফল দেখেছি। এবং যেহেতু আমাদের পুরো রাজনীতিটা একটা দুষ্টচক্রের মধ্যে, একটা দুর্নীতির সঙ্গে দুর্নীতি দুষ্টচক্র করে বাধা, ফলে হয়েছে আমাদের এখানে অধিকাংশ গণমাধ্যমগুলো তৈরি হয়েছে হয় ব্যবসায়িক স্বার্থে নয় রাজনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য। এখানে কোনো স্বাধীনভাবে সাংবাদিকতা চর্চা করার জন্য খুব বেশি হয়নি। ফলে আমাদের এখানে গণমাধ্যমটা সেভাবে তৈরি হয়নি। এবং বিশেষ করে সম্প্রচার মাধ্যম আমাদের এখানে, যেহেতু সরকার এটা খুব নজরের মধ্যে রাখে, ফলে সম্প্রচার মাধ্যম ছিল ডানা ছাটা পাখির মতো, যে পাখি নিজেকে বলতে পারে কিন্তু সে উঠতে পারে না। হ্যাঁ, তো এই হচ্ছে কি ব্যাপার। তো এর মধ্যে আপনি এটার লক্ষণ কীভাবে টের পাবেন? জুলাই গণঅভ্যুত্থানের পর আগে যেই টিভি সম্প্রচার মাধ্যমগুলো ছিল সেই সরকারের স্তুতি গাইতে থাকতো, এটা বদলানোর সঙ্গে সঙ্গে পুরো সেট আপ চেঞ্জ হয়ে গেল। এখন এটা উল্টো সুরে গান করছে একইভাবে। ফলে ওইখানে একটা আমরা দেখবো ওই ডানা ছাটা পাখি এখনও সেখানে আছে। ঠিক আছে, এই গেল একটা দিক। আরেকটা দিক যদি বলি, এখন সত্যি সত্যি সরকারের কাছ থেকে আমরা কোনো চাপ পাইনি, এটা বাস্তবতা। যে সরকার আমাদের তাকিয়ে থাকতে হতো যে হাসিনা কি বলে, তার পরিবার সম্পর্কে কিছু বলতে পারবো না, হাসিনা সম্পর্কে কিছু বলতে পারবো না, অন্যান্য মন্ত্রী হলে কিছু বলতে পারি। এখন হয়তো এই সরকার আমাদের কিছু বলে না, এবং বিপদ হলে কিছু সাহায্য যে করে না, তারা বিপদ হলে সাহায্যও তারা করে। কিন্তু এখন সরকারের ভেতরে সরকার বলে একটা কথা আছে। এখন সমাজের আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে কতগুলো নতুন নায়ক আবির্ভূত হয়েছেন, যারা খুবই কি বলবো বিপুলভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন এবং তারা হিংসা ছড়িয়ে দিতে পারেন। ঠিক আছে, এটা একটা হচ্ছে জোটবদ্ধ হিংসা, যাকে আমরা মব ভায়োলেন্স বলছি, সেটার আমরা নমুনা দেখতে পেয়েছি। ফলে এটা যখন হয়, যখন কেউ গিয়ে আপনি তর্ক করতে পারেন, আপনি ভিন্ন মত দিতে পারেন, আপনি বলতে পারেন যে ওকে বর্জন করুন, কিন্তু যদি বলে যে না ওটা গিয়ে গুড়িয়ে দিই, ওটা গিয়ে ভেঙে দিই, এটা যখন আপনি বলেন, এভাবে করে যখন নাকি ঘটনা ঘটতে থাকে, তখন যে ত্রাসের সঞ্চার ঘটে, আমরা তখন সরকারি ত্রাস দেখেছি। আর এখন আমরা কোন দিক থেকে যে ত্রাসটা আসবে, সরকার থেকে আসছে না, কিন্তু অন্য জায়গা থেকে, অন্য কোন জায়গা থেকে আপনি জানেন না। এটা একটা অস্পষ্ট নানা কোণে ছড়িয়ে আছে। এইটা হচ্ছে মিডিয়ার জন্য এখন নতুন সমস্যা। আপনাকে 32 বার চিন্তা করতে হয়। আপনি কোনো কিছু করলে আপনাকে আক্রমণ করা হয়। কখনো কখনো এমন চাপ তৈরি হয় যে কোনো প্রতিষ্ঠান তার সংবাদকর্মীকে ছেটে ফেলতে হয়। ফলে চাপটা আগে সরকারি ছিল, একমুখী ছিল, এবং চাপটা সরকার থেকে নেমে আমাদের সাধারণ জনসমাজের মধ্যে এসছে কোনো কর্নারের মধ্যে, এবং কোত্থেকে কখন আসবে আপনি জানেন না। ফলে এই যে একটা অনিশ্চিত চাপের মধ্যে আপনি আছেন, অজানা চাপের মধ্যে আপনি আছেন, ত্রাসের জায়গার মধ্যে আছেন, এটা থেকে গণমাধ্যম তো মুক্ত হয়নি। আপনি একটা লেখায় বলতেছিলেন যে জুলাই অভ্যুত্থানে কালচারাল গ্রুপগুলোর স্টেক নিয়ে যে খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, এবং আপনার এই এখন যে আলাপ করলেন সেখান থেকেই এই যে ডানপন্থার উত্থান বা ধরেন এই যে মব করার ইয়াটা, সেইটাকে আবার আমরা দেখছি যে একরকমভাবে এইটাকে গণতন্ত্র বা এইটা মানুষের ইচ্ছার অভিপ্রায় এইভাবে বৈধতা দেওয়ারও একটা প্রচেষ্টা করা হয়েছে। আমি জানতে চাই যে ধরেন এই যে এই লক্ষণগুলা, এবং আপনি আলাপের শুরুর দিকেও এই কথাটা বলতেছিলেন যে ধরেন এই যে নাগরিকদের সাধারণ সমস্যাগুলা এই মবের উপরে চাপা পড়ে যেতেছে। আমরা কালকেও মানে সাম্প্রতিক সময়গুলোতেও এখন পর্যন্ত 1 বছর পরেও দেখতেছি যে এই
উটকো ভাবে এক ধরনের আক্রমণ প্রবণতা এটা সমাজের মধ্যে বিরাজ করতেছে। এইটাকে মানে ধরেন আমাদের পরবর্তী শাসকদের জন্য আপনার মানে কিভাবে এটাকে কিভাবে আমরা ডিল করতে পারি? আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি জানি না, একটা হচ্ছে এখানে 2-3টা বিষয় আছে। একটা হচ্ছে যে আমি কারোরই মত প্রকাশের বিরোধী না, সেটা যত রিগ্রেসিভ হোক, যাই হোক, আমি রিগ্রেসিভ বলি বা যাই বলি, আমি মনে করি সবারই মত প্রকাশ করার স্বাধীনতা আছে, যেই পর্যন্ত আপনি আরেকজনকে আঘাত না করছেন, আরেকজনের স্বাধীনতা সংকুচিত না করছেন। আপনি আপনার কথা বলবেন, আমি আমার কথা বলবো, আপনার সঙ্গে আমার মত মিলবে না, কিন্তু আমি যদি আপনার মতের সঙ্গে আমার মত মিলছে না বলে আমি যদি আপনাকে আক্রমণ করতে যাই বা আপনার বাড়ি ভাঙতে যাই, এটা তো গণতন্ত্রের মধ্যে পড়বে না, ঠিক আছে? ফলে গণতন্ত্রের কতগুলা আপনার রুলস অফ দ্য গেম আছে, খেলার নিয়ম আছে, আপনি কীভাবে খেলবেন, ঠিক আছে? আপনি যেই পর্যন্ত সে খেলার নিয়ম মানবেন, আমার কোনো আপত্তি নাই। ওকে, আমি একটা কথা বলেছি, 10 জন শুনিনি, কিন্তু আপনার কথা শুনেছে, আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি, ঠিক আছে? এটা হচ্ছে জোটবদ্ধ হিংসা। তো তখনই হচ্ছে যখন হিংসা হচ্ছে। হিংসা কথাটা তো এই জন্যই, ভায়োলেন্স কথাটা তো এই জন্যই এসছে। এটা হচ্ছে বিপজ্জনক, কারণ তারা গুঁড়িয়ে দিতে বলে, ভেঙে দিতে বলে, এগুলো করতে বলে। এটা হচ্ছে একটা মুশকিল। এটাকে গণতন্ত্র বলা যায় না। এটাকে আমি বলবো, এটাকে কি বলবো, এটা গুন্ডামি ছাড়া আর কিছু না, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আচ্ছা, আমার ব্যক্তিগত ধারণা, যেহেতু এখন একটা অন্তর্বর্তী সময়, আমরা ঠিক এখনো পর্যন্ত একটা রাজনৈতিক সরকার আসলে আমরা বলবো যে আমরা গণতন্ত্রের মধ্যে প্রবেশ করলাম। এই যে, এবং সরকার যেহেতু দুর্বল এবং তার অঙ্গ দুর্বল এবং সরকারের নিয়ত কতটুকু খাঁটি কি চায় বোঝা যায় না, অস্পষ্ট। এই যে একটা ফলে একটা শূন্যতা তৈরি হয়েছে, এই সমস্ত শূন্যতার মধ্যে অগণতান্ত্রিক শক্তিগুলা সবচাইতে বেশি কণ্ঠস্বর তারা হাজির করতে চায়, কারণ তারা জানে যে গণতান্ত্রিক সরকারের সময় এই আওয়াজটা বেশি তোলা যাবে না, কারণ তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি আসবে এবং একটা রাজনৈতিক সরকার থাকবে, তার কতগুলো এজেন্ডা থাকবে, হয়তো কখনো কখনো সে রিপ্রেসিভও হয়ে উঠতে পারে। ফলে তারা এই সময় তারা যা যা আদায় করতে চায়, তারা যে গণ অভ্যুত্থানের মালিক, সেই মালিকানা প্রতিষ্ঠা করতে পারলে তাহলে সে কিছু পাবে। এই যে পাওয়ার যে বাসনা, উদগ্র বাসনা, এই বাসনা তাদের পেয়ে বসেছে, কারণ তাদেরকে ইলেকশনের আগে সব পেতে হবে। ফলে যত ইলেকশন কাছে আসবে তত তাদের উগ্রতা আমরা দেখব, এবং এটা মানে আমরা এত সহজে পিছু হটবে না। আমরা আশা করতে পারি যে একটা গণতান্ত্রিক সরকার এলে হয়তো এটা কিছু পরিমাণে নিয়ন্ত্রিত হবে। দেখা যাক প্রত্যাশা কি হয়, এটা তো আমার প্রত্যাশার ধারণা, জানি না কি হয়। ভাই, জুলাই অভ্যুত্থান নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা খুব আলাপ হয় ৭১-এর সাথে অতুলনার প্রশ্নগুলোতে আর কি। এই যে এই প্রবণতাটা, এইটা একটা বিষয় হচ্ছে যে ৭১ তো আমাদের জীবনে এমনভাবে প্রাসঙ্গিক, প্রত্যেকটা জুলাই অভ্যুত্থানের আগেও আমরা বহু রেটরিকে ৭১কে ব্যবহার করছি, কিন্তু এইটাকে কি আসলে ৭১-এর সাথে তুলনীয় বা তুলনা করলে কি সমস্যা? না, প্রথম কথা বলি, একটা কথা হচ্ছে আমি জুলাই গণঅভ্যুত্থানকে খাটো করতে চাই না, কারণ জুলাই অভ্যুত্থানটা অনেক বড় ঘটনা, এটা আমাদের স্বীকার করতে হবে। কারণ এরকম একটা ঘটনা, সমস্ত জাতি সম্পৃক্ত হয়েছে, এরকম ঘটনা আমরা মানে মুক্তিযুদ্ধ ছাড়া কখনো দেখি না। কিন্তু মুক্তিযুদ্ধ আপনি একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এটা দিয়ে। আমি জুলাই গণঅভ্যুত্থানকে দেখি ওই জায়গায় যে আমরা মুখোমুখি করার কোনো দরকার নেই, এটাকে ছোট করার দরকার নেই, মুখোমুখি করার দরকার নেই। যারা মুখোমুখি করতে চায় তাদের মধ্যে অন্যরকম উদ্দেশ্য আছে বলে আমার মনে হয়। আমাকে দেখতে হবে যে আমি মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ বলতে সত্যিকারের জনযুদ্ধ, যেখানে একদম নিম্ন একটা কৃষক থেকে শুরু করে একটা শিক্ষিত বা ধনী পর্যন্ত অংশগ্রহণ করেছে, বা একটা এই সমাজের প্রত্যেকটা গোষ্ঠী সেখানে অংশগ্রহণ করেছে, অংশগ্রহণ করে একটা রাষ্ট্র কায়েম করেছে। এবং সেই রাষ্ট্রটা শুধু কায়েম করেনি, সে কতগুলো সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদার কথা বলে সেটা করেছে, সেই রাষ্ট্রটা কায়েম করেছে। ফলে এই তিনটা জিনিস আমাকে পেতে হবে রাষ্ট্রের মধ্যে। আমরা এটা রাষ্ট্র, কোনো সরকার এটা করেনি, জনগণকে তার মালিকানা থেকে সরিয়ে দিয়েছে। সরিয়ে দেওয়ার কারণে ৯০-এর ঘটনাটা ঘটেছে, এবং ৯০-এর ঘটনার শিক্ষার পরে কেউ শিক্ষা নেয়নি বলে, এবং আরও উল্টো দিকে যাত্রা করেছে বলে শেখ হাসিনা, গণতন্ত্রের সম্পূর্ণ উল্টো দিকে লোকেরা এই ঘটনাটা ঘটিয়েছে। তার মানে মুক্তিযুদ্ধের বাসনা, জনগণের যে বাসনা, সেটা পূরণ হয়নি বলে ঘটনাগুলো এসে, এই ঘটনাগুলো প্রত্যেকটা আমি দেখি মুক্তিযুদ্ধ মধ্যে দিয়ে যে রাষ্ট্র কায়েম করেছে সেটা পারিনি বলে এই ঘটনাগুলো ঘটেছে। আমি বলি এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধেরই স্বপ্ন ভুলুণ্ঠিত হওয়ার ফল, মানুষ দেখিয়েছে, দেখো তোমরা কি করেছো। ফলে আমি এটা মুখোমুখি করার কোনো জায়গা নেই এটা এখানে। আচ্ছা, আমরা আলাপটা একটু গুছাই আনি যে জুলাই অভ্যুত্থানের বছর পূর্তি হইল, এই নতুন সরকারের নানা সমস্যা নিয়ে তো আমরা বহু আলাপ করি, আবার এখন অনেক সময় অংশগ্রহণকারীরাও অভ্যুত্থান নিয়ে অনেক সময় হতাশার কথা বলেন। তো এখন যেই মানে জনপরিসরে আলাপ আলোচনার ভিতরে আশার থেকে হতাশার কথাই বেশি শুনতে পাই আর কি।
আপনার কাছ থেকে আমি আসলে আলাপটা শেষ করব এইটা থেকেই, যে ধরেন এই অভ্যুত্থান থেকে আসা জায়গা নিয়ে ব্যাপারগুলো কি, যেটা ধরেন আমাদের সামনের দশকগুলোতে আমাদের এখানকার যে রাজনৈতিক গতিপথ এটাকে নির্মাণ করে দিতে পারে আর কি, যে কোন কোন পয়েন্টগুলো। আমি 2-3টা পজিটিভ বলি। অনেক তো হতাশার কথা আছে, কিন্তু আমি তো মানে আমি নিজের জীবনের মাপ ইতিহাসকে দেখার কিছু নাই। ইতিহাস অনেক বড়, অনেক বিস্তৃত, এবং সমস্ত ইতিহাস আমাদের বর্তমানের মধ্যে পুঞ্জীভূত থাকে, ফলে ইতিহাস মারা যায় না, ইতিহাস কিন্তু খুবই জীবিত থাকে। একটা হচ্ছে শেখ হাসিনার পতন ঘটনা, এটা একটা বড় অর্জন। কারণ সারা দেশ যেভাবে করে শেখ হাসিনা একটা পঙ্গু করে রেখেছিলেন, সেখান থেকে জাতি মুক্তি পেয়েছে, এক, এই জনগোষ্ঠী। 2 হচ্ছে একটা বিরাট সংখ্যক তরুণ প্রজন্মের একটা রাজনৈতিক অভিষেক হয়েছে এই ঘটনার মধ্যে দিয়ে, যেখানে একটা বড় স্বপ্ন কাজ করেছে। এই জনগোষ্ঠী তো আছে, তারা হয়তো প্রান্তিক হয়ে আছে, তারা হয়তো চুপ করে আছে, কিন্তু তাদের মধ্যে স্বপ্ন তো মারা যায় নাই। এরা একসময় তো দেশের ভার নেবে, ফলে আমি অপেক্ষায় আছি তারা কি করে। এগুলো 2। 3 হচ্ছে জনগণ বুঝতে পেরেছে, জনগণ দেখিয়েছে, এবং রাজনৈতিক দলগুলো বুঝতে পেরেছে যে জনগণ, রাষ্ট্রের মালিকানা জনগণের, এবং তারা যদি চায় তারা একটা সরকারকে উৎখাত করে দিতে পারে, যদি সরকার তার বাসনা রাষ্ট্রের মধ্যে প্রতিফলিত না করে। এটা আমি মনে করি যে অন্তত সংস্কার কী হবে না হবে সেটা আমি জানি না, এটা অনেকদিন পর্যন্ত আমাদের শাসকদের মনে রাখতে হবে। যতই মন থেকে মুছে ফেলতে চাক, এটা কোনো না কোনো সময় ভূতের মতন হাজির হবে তার মাথার মধ্যে, এটা সহজে যাবে না। আজকে যদি তারা পিছনে ফিরে যায়, এই 90 এবং এই 24 লোকদের মনে করিয়ে দেবে যে এরকম ঘটনা আরেকবার তুমি ঘটাও, এবং 20-25 বছরের মধ্যে আবার যেরকম ঘটনা করবেন আপনি বলতে পারেন না। দেখা যাবে সেই শাসক হয়তো, এক শাসক পালিয়েছে, ওই শাসক তো পালাতে পারবে না, তার হয়তো শোচনীয় পরিণতি হবে। ফলে এগুলো আমি মনে করি একটা ব্যাপার। আর এই যে বিতর্কগুলো হচ্ছে নতুন রাষ্ট্রের জন্য, সেগুলো হয়তো সবটা হবে না, কিন্তু এই বিতর্কের মধ্য দিয়ে কিন্তু নাগরিকদের কিন্তু এক ধরনের চোখ কান অনেক খুলছে। তারা সরকারটা কি, নাগরিকের দায়িত্বটা কি, নাগরিকের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কটা কি, সরকারের সম্পর্ক, এগুলো জানছে। এই যে একটা স্রোতের মতন যে জিনিসটা হচ্ছে, এগুলো নাগরিক একটা আমরা অপেক্ষাকৃত অধিকতর অবহিত নাগরিক মণ্ডলী পাবো আমরা সামনে। এগুলো আমি মনে করি খুব আশার দিক। শরীফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনে আপনার সাথে কথা হবে। অনেক ধন্যবাদ।